কামারপুকুর। কামারপুকুর নামটা শুনলেই প্রথমে মনে আসে পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মভিটা। কামারপুকুর গ্রামেই ঊনবিংশ শতাব্দীতে শ্রী শ্রী পরমহংসদেব রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেন। শ্রী রামকৃষ্ণদেবের স্ত্রী শ্রী সারদা মায়ের জন্ম হয় পাশের গ্রাম জয়রামবাটিতে। শ্রী রামকৃষ্ণদেবের পৈতৃক বাড়ি সহ রঘুবীর মন্দির, যুগী শিব মন্দির ও অন্যান্য দ্রষ্টব্য এখন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তীর্থস্থান হয়ে উঠেছে। কামারপুকুর গ্রামের আগের নাম ছিল সুখলালগঞ্জ। গ্রামের জমিদারের নাম ছিল সুখলাল, সেখান থেকেই নামকরণ হয়েছিল। আজকের ভিডিওতে দেখাবো আমার প্রথমবারের কামারপুকুর ও জয়রামবাটি ভ্রমণের অভিজ্ঞতা। কামারপুকুরে কিভাবে ভোগ খেলাম সেটাও আপনাদের কাছে শেয়ার করব। কিন্তু তার আগে জেনে নিতে হবে কিভাবে আমরা কামারপুকুর ও জয়রামবাটি পৌঁছাবো। তার জন্য আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার জন্য হাওড়া থেকে ট্রেন আপনারা ধরতে পারেন। ভোর 4:22 থেকে শুরু করে সন্ধ্যা 6:40 পর্যন্ত 5টা ট্রেন পাবেন। আপনাকে ধরতে হবে হাওড়া গোঘাট লোকাল, যার টিকিট মূল্য মাত্র 25 টাকা। আমি হাওড়া স্টেশন থেকে 7:25-এর গোঘাট লোকাল ধরে এই গোঘাটে নামলাম। এখন বাজে সকাল 10টা। তো চলুন বন্ধুরা সামনে এগিয়ে যাই, দেখি যে কি টোটো বা অটো কি পাওয়া যায় এবং তার কত ভাড়া সব কিছু জানাবো। স্টেশন থেকে নেমেই এই রাস্তা ধরে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে। এখান থেকে দেখব কত ভাড়া, পার পার্সন শেয়ারে গেলে পার পার্সন কত নেয় বা রিজার্ভ করেই বা কত নেয় সব কিছু জানবো। এখন আমি যাচ্ছি কামারপুকুর। কামারপুকুরে যাওয়ার জন্য টোটো নিয়েছি। শেয়ারে গেলে 50 টাকা আর রিজার্ভ গেলে 150 টাকা। আপনারা যদি এখন এই ডিসেম্বর জানুয়ারিতে আসবেন তাহলে কিন্তু শীত পোশাক নিয়ে আসবেন। এখানে প্রচণ্ড ঠান্ডা, আমি ভাবতে পারিনি এতটা ঠান্ডা হবে এখানে, তাই আপনারা শীত পোশাক অবশ্যই আনবেন। এবার বলি বাই রোড এলে কিভাবে আসবেন। ডানকুনি আরামবাগ হয়ে সোজা চলে আসতে পারবেন কামারপুকুরে। আর স্টেশন থেকে নেমেই টোটো করতে চাইলে 50 টাকা পার হেড নেবে। আর মারুতিও পেয়ে যাবেন, মারুতি গাড়ি বুক করতে পারেন একসাথে যদি অনেকে আসেন। আর 1-2জন এলেও শেয়ারে কিন্তু যেতে পারবেন। এখন আমি দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ মিশন মঠের সামনে। এর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি যতটা দেখব আপনাদেরকেও সেই ততটাই দেখাবো। কি আছে না আছে আমি ঘুরে আসি, এসে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা যাই, ভেতরে কি আছে না আছে সব কিছু দেখি আর আপনাদেরকেও জানাই। কলকাতা থেকে কামারপুকুরের দূরত্ব প্রায় 98 কিমি। এখন রয়েছি আমি সেই পুণ্যতীর্থে। দেখুন এইখানে দেওয়াই আছে শ্রী রামকৃষ্ণ মঠ কামারপুকুর মন্দির দর্শনের সময়। এই যে দেওয়াই আছে, আপনারা একটু দেখে নিন। এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে 11টা আর বিকেল 4টে থেকে রাত্রি 9টা। আর অক্টোবর থেকে মার্চ সকাল 6:30 থেকে 11:30 আর বিকেল 3:30 থেকে রাত্রি 8:30। তো এই ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আর ভিডিও করা যাবে না। আর এই মন্দিরের মধ্যে ওই যে ওখানটায় লেখা রয়েছে যে ক্যামেরা বা মোবাইল বন্ধ। আর মন্দিরটা হলো এই সাইডে, আর এদিকে হলো বুক স্টল, শোরুম, অফিস। আর এদিকে তো বললাম মন্দির, শিব মন্দির, জুতো রাখার ঘর। ঠিক আছে, ভেতরে
ক্যামেরা অ্যালাউ ছিল না, আমি জোর করে ভিডিও করব না। তো সিকিউরিটি দাদা বললেন যে বাইরে থেকে তোলা যাবে। তো আমি বাইরে থেকে যা পেরেছি সেটাই দেখালাম। ওই কুঁড়ে ঘরগুলোই হলো ঠাকুরের পিতৃভিটা বা পৈতৃক বাড়ি, যেখানে ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তারই স্মৃতি বিজড়িত এই রামকৃষ্ণ মঠ বা মিশন। আপনারা টাইমিংটা দেখে নিলেন। আর এই দিকে হলো এনাদের অফিস। এখান থেকে ভোগ খাওয়ার জন্য আপনারা কুপন কাটতে পারেন। এই ঘরগুলিতে আপনারা চাইলে থাকতে পারবেন। তার জন্য রামকৃষ্ণ মঠের অফিসে আপনাদের রুম বুক করতে হবে আগে থেকে। তো একদম দেখতেই পাচ্ছেন মঠের সামনেই ঠাকুর যে ঢেকিশালে জন্মগ্রহণ করেছিলেন, সেই ঢেকিশালের উপরই ঠাকুরের এখন মন্দির তৈরি করা হয়েছে। আর এই আম গাছটি দেখতে পাচ্ছেন, এটি শ্রী ঠাকুর নিজের হাতে লাগিয়েছিলেন। এই মন্দিরটি হলো যোগী শিব মন্দির। এছাড়াও রয়েছে রামকৃষ্ণদেবের কুলদেবতা রঘুবীরের মন্দির। শ্রী রামকৃষ্ণদেবের বসত বাড়ি এখানে। আর তার ছোট থেকে বড় হওয়া সবই এখানেই কেটেছে, তার 17 বছর। তারপর তো তিনি কলকাতায় চলে যান এবং তারপরের ইতিহাস তো আমরা সবাই জানি। আর এটি হলো হালদারদের পুকুর, হলো হালদারদের সেই পুকুর। কত বড় পুকুর বলা ভুল হবে, বোধহয় দিঘি বললেই ঠিক হবে, বিশাল বড়। দূরে ওই ঘাটটা দেখতে পাচ্ছেন, ওটা হলো মহিলাদের ঘাট, মায়েদের ঘাট। এখানে শ্রী মা স্নান করতেন এবং ঠাকুরও স্নান করতেন। 11:30টার সময় ভোগ খাওয়ার টাইম। তো এখন বাজে প্রায় 11:30, 11:20 বাজে। এখন ওই জন্য যাচ্ছি ভোগ খেতে। ভোগটা কেমন, কি দেয়, কি সবজি, কীরকম, সবই বলবো। আমি একটা কুপন কেটে নিয়েছি। এখানে কোনো নির্দিষ্ট মূল্য নেই, আপনি যতটা দান করতে পারবেন অনুদান হিসেবে সেটাই দেবেন। তো আমি একটা কুপন কেটে নিয়েছি। আর এখানে তো সেরকম ভিডিও করা যাবে না, তাই আমি বলে দিচ্ছি যে কি কি এখানে খাবার দেওয়া হয়েছিল। প্রথমেই দেওয়া হয়েছিল ধোয়া ওঠা গরম গরম ভাত, তারপর দেওয়া হয়েছিল একটা মিক্সড সবজি, ডাল, আর দেওয়া হয়েছিল সোয়াবিনের তরকারি। সেই সাথে ছিল চাটনি, যেটা ছিল গুড়ের, অপূর্ব টেস্ট লাগছিল। আর ছিল পায়েস। ভক্তরা সবাই এত তৃপ্তি করে খাচ্ছিল, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর অনেকবার কিন্তু ভাত পরিবেশন করা হচ্ছিল। আপনার ইচ্ছে মতো ভাত তরকারি কিন্তু নিতে পারেন। খুব টেস্টি ছিল খাবারটা। আমি একটা টোটো করে নিয়েছি। আমি এখন করব সাইট সিন। আর আমাকে এই দাদা 12টা পয়েন্ট ঘুরে দেখাবেন। আর ভাড়া নিচ্ছেন 100 টাকা। তো 12টা পয়েন্ট ঘুরে দেখি, আর আপনারাও আমার সঙ্গে ঘুরে দেখুন। আপনারা কামারপুকুর সাইট সিন করতে চাইলে এরকম একটা টোটো ভাড়া করতে পারেন, অথবা পায়ে হেঁটেও গাইড নিয়েও দেখতে পারেন। কিন্তু পায়ে যাদের অসুবিধা হাঁটার, তারা কিন্তু টোটো অবশ্যই করবেন। প্রথমে গেছিলাম সীতানাথ পাইনের বাড়ি, যেখানে যাত্রাপালার সময় বালক গদাধর শিব সেজে অভিনয় করেছিলেন এবং অভিনয় করতে করতে তিনি তৃতীয়বারের জন্য ভাব সমাধি নিয়েছিলেন। এটা হলো পাইন বাড়ি, কিন্তু এর ভেতরে প্রবেশ করা যাবে না। তার বংশধররা এখানে এখনো বসবাস করেন। আসুন সামনের দিকে এগিয়ে যাই আমরা। আপনাদের দেখাবো যেখানে বালক গদাধর যাত্রাপালা করে সেখানে শিব সেজেছিলেন সেই স্থানটি। তার আগে এখানে রয়েছে একটা দোকান, যেখানে অনেক কিছু জিনিস পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। সীতানাথ পাইনের বাড়ির ঠিক সামনেই রামকৃষ্ণদেবের স্মৃতি
বিজড়িত মন্দিরটি রয়েছে। এখানেই বালক গদাধর শিবরাত্রির দিনে যাত্রাপালায় শিব সেজেছিলেন এবং তৃতীয়বারের জন্য বালক গদাধর ভাব সমাধিস্থ হয়েছিলেন। এটাই সেই স্থান এবং এখানটার নাম দেওয়া হয়েছে শ্রী রামকৃষ্ণ নাট্য স্মৃতি মঞ্চ। আসুন দেখে নিই এই মন্দিরে কি রয়েছে। মন্দিরের উপরে চারপাশে এভাবে ঠাকুর দেবতাদের ছবি রয়েছে, যেখানে ঠাকুর মা স্বামীজি রয়েছেন আর রয়েছেন মহাদেব। এই যে জয় ভোলেনাথ শিব শম্ভু। এটা হলো লাহাদের পাঠশালা। হ্যাঁ, ঠাকুর পড়াশোনা করতেন। এই যে চলুন একটু ভিতরে প্রবেশ করি। সেই যেভাবে ছিল সেইভাবেই রাখা হয়েছে। দেখুন, এখানে ভাবতেও আমার গা শিউরে উঠছে, গায়ে কাঁটা দিচ্ছে যে ঠাকুর এখানে পড়াশোনা করতেন এই পাঠশালায়। এই যে দেখো, স্লেটে লেখা আছে বিয়োগ করো, পুঁথি, আর মাঝখানে বালক গদাধর। এটা হলো রাস মন্দির। প্রতি বছর রাস পূর্ণিমার রাস উৎসব ও পুজো অর্চনা হয়। রাধা মাধব আছেন। লাহাবাবুদের দুর্গা মন্দির। শৈশবে গদাধর এই দুর্গা প্রতিমা স্বইচ্ছায় চক্ষুদান করেন। কি সুন্দর মন্দিরটা দেখুন। এবার আপনাদের দেখাবো হুগলি জেলার পশ্চিমাংশে কামারপুকুরের জমিদার ছিলেন ধর্মদাস লাহা। সেই লাহাবাবুদের বিষ্ণু মন্দির ছিলেন। তার সঙ্গে ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছিল আন্তরিক সম্বন্ধ। আর এক জমিদার সুখলাল গোস্বামীর সঙ্গে ছিল অভিন্ন মিত্রতা। ধর্মদাস লাহা ও সুখলাল গোস্বামীর ঐকান্তিক চেষ্টায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সপরিবারে দেরিয়াপুকুর থেকে কামারপুকুর চলে আসেন ও বসবাস করেন। ধর্মদাস লাহা ছিলেন ধর্মপ্রাণ প্রজাদরদি। তখন নানা উৎসব যেমন যাত্রাগান, পালাগান, কীর্তন, রাস উৎসব, দুর্গোৎসব ইত্যাদি প্রায় সারা বছর লেগে থাকত। তিনি শিক্ষার জন্য পাঠশালা, পানীয় জলের জন্য পুকুর খনন ও সাধুসন্ত সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তার স্ত্রী মঙ্গলা দেবীও ছিলেন ধর্মপ্রাণা মহিলা। তার সঙ্গে চন্দ্রমণি দেবী ছিল সখ্যতা। এই বিষ্ণু মন্দিরটির উপরে ও নিচে ঘর আছে। যখন বর্গীরা আক্রমণ করত তখন লাহাবাবুরা তাদের সমস্ত দামি জিনিস নিয়ে নিচের ঘরে চলে যেতেন। আর ঠাকুর রামকৃষ্ণদেব বা গদাধরকে পাঠশালায় পাঠালে সেখানে যোগ বিয়োগ করতে দেওয়া হলে তার যখন ইচ্ছে করতো না পড়াশোনা করতে, তখন তিনি এই মন্দিরে চলে আসতেন এবং এই মন্দিরে এসে মা কালীর মূর্তি আঁকতেন এবং ধ্যান করতেন।
এখানে যে মডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো বালক গদাধরের জন্ম থেকে একদম বড় হওয়া পর্যন্ত সমস্ত কিছুই রয়েছে। ঢেকিসালে জন্মগ্রহণ থেকে বিবাহ, শ্রী মায়ের সঙ্গে বিবাহ, রাস পূর্ণিমা, রাধাকৃষ্ণের যুগল, সব কিছুই কিন্তু এখানে মূর্তি করে তুলে ধরা হয়েছে। আর এই মূর্তিগুলো রাস পূর্ণিমার সময় সুন্দর করে সাজানো হয়। কলকাতার এত কাছে কামারপুকুর রয়েছে, অথচ এত বছরে কোনোদিন সৌভাগ্য হয়নি এখানে আসার। এবার সৌভাগ্য হয়েছে, এবার বাবা এবার ঠাকুর ডেকেছেন, তাই বোধহয় আসার সৌভাগ্য হয়েছে এখানে এসে সব কিছু দেখার। সত্যি আমি যত ঘুরছি ততই মনে হচ্ছে আমার গায়ে কাঁটা দিচ্ছে যে আমি এরকম একটা পবিত্র স্থানে আসতে পেরেছি। বিষ্ণু মন্দিরে ঢুকি। বিষ্ণু মন্দিরে ঢোকার আগে এরকম সিঁড়ি রয়েছে মার্বেলের, আর এই যে এরকম পিলার রয়েছে, এরকম কয়েকটা পিলার রয়েছে। এর নিচে কিন্তু ঘর রয়েছে। বর্গীরা যখন আক্রমণ করত তখন লাহাবাবুরা সমস্ত কিছু জিনিস নিয়ে নিচে চলে যেতেন সুরক্ষিত রাখার জন্য। এই যে এখানে ভগবান রয়েছেন, ইনি হলেন সেই ভগবান বিষ্ণু। এই যে বালক গদাধর বসে আছেন, আর উপরে দেখুন খুব সুন্দর ডিজাইন করে। আর এখানে প্রথম দেখলাম প্রণামী বাক্সে কিছু দান করবেন না লেখা রয়েছে। মন্দিরের গায়ে এরকম কিন্তু মূর্তি যেগুলো দেখছে এগুলো পোড়া মাটির টেরাকোটার কাজ। এগুলো কিন্তু সেই লাহাবাবুদের সময় থেকেই কিন্তু তৈরি হয়ে আছে। ইনি হলেন ধর্মদাসের কন্যা প্রসন্নময়ী, যিনি গদাধরকে গোপাল রূপে খুব আদর যত্ন করতেন, স্নেহ করতেন। আর ইনি হলেন মা মনসা দেবী, জয় মা মনসা দেবী। কালী মায়ের এই মন্দিরটিও শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত কালী মন্দির। এখানে সেই আদ্যাশক্তি যে মা রয়েছেন তাকে শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সেই আদ্যাশক্তি মেয়ে না পুরুষ। আমি ও দেশে দেখলাম লাহাদের বাড়িতে কালী পূজা হচ্ছে, মার গলায় পইতে দিয়েছে। একজন জিজ্ঞাসা করলে, মার গলায় পইতে কেন? যার বাড়ির ঠাকুর তাকে সে বললে, তাই তুই মাকে ঠিক চিনেছিস? কিন্তু আমি কিচ্ছু জানি না, মা পুরুষ না মেয়ে। হর হর মহাদেব, ভোলেনাথ, শিবশম্ভু। এই শিবশম্ভুর কাছেই মা হত্যে দিয়ে পড়েছিলেন 3 দিন। ভাবা যায়, সেই শিবশম্ভুর কাছে আজ দর্শন পেলাম আমি। এই পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি ছিল কামারদের পুকুর। আর এই কামারদের পুকুর থেকেই কিন্তু এই কামারপুকুর গ্রামের নামকরণ হয়। আর এই পুকুর থেকে উঠে আসার পর দেখতে পেলাম মায়ের মন্দির। মায়ের মন্দির শ্রীরামকৃষ্ণদেবের ভিক্ষামাতা, ধনী কামারিনী মন্দির প্রতিষ্ঠাতা, রাধাচরণ দাসের ঠাকুর বাড়ি। জয় মা ভবতারিণী।
মায়ের মাথার উপরে কি বিষ্ণু? এটা নাট মন্দির। এটা হলো শ্রী রামকৃষ্ণদেবের ভিক্ষা মা ধনী কামারানির মন্দির। বললে ধনী মাতার কোলে শ্রী রামকৃষ্ণদেব, আর দুই পাশে তো রামকৃষ্ণদেব আর শারদা মা দেখতেই পাচ্ছেন। ধনী মাতার কোলে বালক রামকৃষ্ণদেব গদাধর। এটা তোমরা দেখছো চিনু শাখারির বাড়ি। এটা এখন রামকৃষ্ণ মিশন থেকে এটা দেখভাল করা হয়, ওনারাই এখন এটা নিয়েছেন। তিনি গ্রামে ঘুরে ঘুরে শাখা বিক্রি করতেন। ইনি প্রথম গোদাইকে অবতার হিসেবে চিনেছিলেন, কারণ গোদাই ওকে একবার দেখিয়েছিল ওর বুকে বানানো করেছিল যে কাউকে বলবি না, তাই তো বংশ নির্বংশ হয়ে যাবে। কিন্তু আনন্দে থাকতে পারে না, পুরো গ্রাম ঘুরে বলে বেরিয়েছিল। সেজন্য বংশের কেউ নেই, তাই এটা মঠ নিয়ে নিতে। নিচে বাচ্চাদের স্কুল হয়েছে, বিদ্যা মন্দির, আর উপরে গেস্ট হাউস হয়েছে। কামারপুকুর আমার দেখা শেষ। এবার আমি এসেছি শ্রী শ্রী শারদা মায়ের জন্মভূমিতে, অর্থাৎ জয়রামবাটিতে। এটা হলো হুগলি জেলায় অবস্থিত জয়রামবাটি। এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে রয়েছে এই ঘরটি গেটের বাইরে। তো সেখান থেকে আমি একটু ভিডিও করে নিয়েছি, কারণ গেটের ওই পারে গেলে আর আমি ভিডিও করতে পারবো না। আর এখানে কয়েকটা দোকান রয়েছে, আর এই সব পোড়ামাটি জিনিসগুলো রয়েছে। এই ঘরটি দরজার উপরে লেখা রয়েছে শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি। তো সেখানেও আমি ক্যামেরা নিয়ে প্রবেশ করিনি, বাইরে থেকেই তুলেছি। শ্রী মায়ের মন্দিরের কিছু টাইম লেখা রয়েছে, আপনারা একটু দেখে নিন। আর এটা রয়েছে আপনারা এখানে থাকতে গেলে কিভাবে রুম বুকিং করবেন তার নিয়ম। ঘুরে এসেছি মায়ের বাসভূমি, তারপর আমি চলে এসেছি এই পুকুরটার ধারে। এটি মন্দির সংলগ্নই বা মায়ের বাড়ি সংলগ্ন এই মন্দিরটি অপূর্ব সুন্দর, চারিদিকের শোভা। তাই আপনারা চাইলে জয়রামবাটি আলাদা করে ট্যুর করতে পারেন। আমি আর জয়রামবাটি ঘুরিনি, কারণ আমাকে আবার বাড়ি ফিরতে হবে। তাই আমি জয়রামবাটিতে মায়ের বাসভূমি দেখেই ফিরে যাচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে 4:05, আর আমার মোটামুটি সবই দেখা হয়ে গেল। এবার আমি বাড়ি ফিরবো। তো মোটামুটি তো আমি দর্শন সব করে নিলাম। এবার বাড়ি ফেরার পালা আমার। 5:05 গোঘাট লোকাল ধরবো। আর এভাবেই আজকের দিনটা আমার এই কামারপুকুর আর জয়রামবাটিতে বেশ ভালো কাটলো। তো বন্ধুরা, আপনারা এইভাবে একদিনে কামারপুকুর আর জয়রামবাটি ঘুরে দেখতে পারেন। খুব ভালো লাগলো, মনে বিশাল একটা শান্তি নিয়ে ঘরে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন, আর কিছু জানতে চাইলে কমেন্ট বক্স খোলা রইল, আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। থাকবার জন্য এই একটা হোটেল কামারপুকুরে, আর এই যে একটা হোটেল দেখতে পাচ্ছি, রিল্যাক্স হোটেল।